সরকার চাইলে সময়ের আগেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত থাকবে ইসি। তড়িঘড়ি না করে সঠিক ব্যক্তিকে বাছাইয়ের তাগিদ রাজনৈতিক বিশ্লেষকদের। এক বছর পর ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট চালু। বিমানের আরও রুট বাড়ানোর আশ্বাস মন্ত্রীর। চাহিদা থাকায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও কিনবে সরকার। দীর্ঘ এক যুগ পর আজ উদ্বোধন হচ্ছে চায়না ইকোনমিক জোন। ৩০ চীনা কোম্পানির $50 কোটি বিনিয়োগ প্রতিশ্রুতি, লাখো কর্মসংস্থানের আশা। সড়ক মহাসড়কে মোটর বাইকে বিকট শব্দ বাজানোর অসুস্থ প্রতিযোগিতা। এক্সস্ট বিক্রির লাগাম টানার তাগিদ, শব্দ সন্ত্রাস রুখতে অভিযান জোরদার। দাবানলের তীব্রতা কমছে না ফ্রান্স স্পেনে। ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। রোববার রাতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১.৫ লাখ মানুষকে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে ইসির জরুরি বৈঠকে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, অক্টোবরের ২৪ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভালো ইমেজের সঠিক ব্যক্তিকে বাছাই করা জরুরি। মিয়া আমিরুলের প্রতিবেদন। দেশের সদ্যবিদায়ী ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বভার মেজর হাফিজ উদ্দিনের উপর। একই সাথে নতুনভাবে আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সরকারের ভাবনায় সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল চূড়ান্তের আগে স্পিকারের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকের আগে কমিশনের প্রস্তুতি ভালোভাবে গোছাতে রবিবার জরুরি বৈঠক ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, ২৪ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে কমিশন। প্রার্থী যদি ঠিক থাকে আর দ্রুত করতে চায় দ্রুত করবো, এটা এই সিস্টেম। এটা তফসিলদার বিষয়টা সবই নির্ভর করতেছে সরকারের অ্যাটিটিউড। আমি এখানে আইনি বলে দিচ্ছি, স্পিকারের সাথে আমি কনসালটেশন, কমিশন কনসালটেশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এই জন্য ভালো ইমেজদারি ব্যক্তিকে বাছাই করা জরুরি। সবকিছু ধ্বংস হয়ে গেল, একটা প্রতিষ্ঠান যেন শেষ আশার আলো হিসেবে থাকে। সেভাবে যদি আমরা করতে না পারি তাহলে এটা কোনো মানে নাই। রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরও অর্থবহ করার দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি পদে নির্বাচন বিএনপির জন্য অনেক সময়ই ট্র্যাজেডি হয়েছে। এই জন্য বিএনপিকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো রাষ্ট্রপতি না হয় যিনি বিএনপির জন্য ট্র্যাজেডি হয়ে দাঁড়ান। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বহির্বিশ্বের চাপের শঙ্কা রয়েছে, তবে এ বিষয়ে সরকারকে হতে হবে কৌশলী। বয়স এবং অভিজ্ঞতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। যে লোকটার দেশে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হবেন, পাশাপাশি বিএনপির যে ৩১ দফা, বিএনপির যে জাতীয়তাবাদী রাজনীতি, তার প্রতি তার আস্থা থাকতে হবে। না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে সমন্বয় থাকবে না। সেই চাপটা তো ছিল বিগত মন্ত্রিসভার সময়, কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও এটা থাকতে পারে। একেবারে গুঞ্জনকে গুঞ্জন বলে উড়াইও দেওয়াও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আরেকটা হলো যে রাজনৈতিকভাবে জনাব তারেক জিয়া একটা চাপের মধ্যে পড়তে পারেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। এর উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশা করেন সরাসরি ফ্লাইট সুবিধার কারণে বাংলাদেশ জাপান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও শিক্ষা সম্পর্ক জোরদার হবে। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী জানান, চাহিদা থাকায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও কিনবে সরকার। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদন। রোববার দিবাগত রাত 2:45 দীর্ঘ 392 দিনের বিরতি কাটিয়ে জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দিল লাল সবুজের পতাকাবাহী বিমান BG376। যাত্রীদের লম্বা অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সচল হল বহুল প্রত্যাশিত ঢাকা নারিতা সরাসরি রুট। এর আগে 2025 সালের 1 জুলাই অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কথা জানিয়ে জাপানের এই রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। 1 বছরেরও বেশি সময় পর রোববার রাত 12টায় পুনরায় ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বলেন, এই রুট শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, জাপানের সাথে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগকে ত্বরান্বিত করবে। এই রুটের মাধ্যমে যাত্রী চলাচলই নয়, উচ্চমূল্যের কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি, ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ, পর্যটন এবং শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। এদিকে ঢাকা নারিতা রুটে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জ নেই জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, একটা বিমান দিয়ে ঢাকা নারিতা ফ্লাইট চালু হলেও সরকারের লক্ষ্য 2034 সালের মাঝে বিভিন্ন রুটে 50টি ফ্লাইট দেয়া। এ সময় শুধু বোয়িং নয়, চাহিদা থাকে আরও এয়ারবাস কেনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের ফ্লাইটের শর্টেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে আমাদের অনেক দেশে, যেখানে আমরা ফ্লাইট পাঠাতে পারছি না। এই জন্য আমরা 14টা সাইন করেছি, বোয়িং ঠিকই আছে, আপনি যে কোশ্চেন করেছেন, এবং আমরা পারলে আমরা 10টা এয়ারবাসও ক্রয় করব। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে এই রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে তা খুব বেশি দিন চলেনি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুনরায় এই রুট নিয়মিত ও লাভজনকভাবে পরিচালিত হলে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও পর্যটনে নতুন গতি আসবে। রাজু আহমেদ, এখন, ঢাকা। দীর্ঘ 12 বছর স্থবির থাকার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আজ উদ্বোধন হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। 4000 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত শিল্পাঞ্চলে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। ইতোমধ্যে এখানে বিনিয়োগের আগ্রহ জানিয়েছে 30টি চীনা প্রতিষ্ঠান। তবে চ্যালেঞ্জ রয়েছে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত ও আমলাতান্ত্রিক জটিলতা মোকাবেলার। হোসেন জাহিদের প্রতিবেদন। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের এসব ভূমি এখনও কৃষি জমি বা পাহাড়ি অঞ্চল। এখানকার 800 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল করার সমঝোতা চুক্তি হয় 2014 সালে। নানা কারণে 12 বছর স্থবির থাকার পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের পর নতুন গতি পায় এই প্রকল্প। সরেজমিনে দেখা যায় বিশাল সড়কের পুরো জায়গা খালি পড়ে আছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শ্রমিকরা। সরকার বলছে আগামী 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। এরই মধ্যে 30টি চাইনিজ প্রতিষ্ঠান 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে। টেক্সটাইল, ঔষধ, হালকা প্রকৌশল ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। আমাদের দেশের তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল ইনভেস্টমেন্ট জন্য, এবং চট্টগ্রাম এবং চায়না কিন্তু সেই ইনভেস্টমেন্ট করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একটি ব্যাপক ইনভেস্টমেন্ট নিয়ে তারা আমাদের এই চট্টগ্রামে যেটি বললেন একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হবে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে। গত 1 দশক ধরে সরকার দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সেসব পরিকল্পনা থমকে আছে কোথাও শিল্পায়নের অভাবে, কোথাও বিদ্যুৎ জ্বালানির অভাবে, কিংবা কোথাও বিনিয়োগের অভাবে। সে জায়গায় চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায়, এই বিনিয়োগ কতটা কার্যকরী করা সম্ভব হবে, কারণ চট্টগ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের অভাব প্রকট আকার ধারণ করেছে শিল্পাঞ্চলগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পর বিনিয়োগ আকর্ষণ করা অনেক কঠিন।
জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, গ্যাস বিদ্যুৎ সংযোগ, বন্দর সুবিধা ও অর্থায়ন সব মিলিয়ে অনেক প্রকল্প বছরের পর বছর পিছিয়ে যায়। ওনারশিপ অ্যাডভান্টেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ফর্মটা একান্ত হচ্ছে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপার, কিন্তু লোকেশন অ্যাডভান্টেজ যেটা আছে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে হোস্ট কান্ট্রির। ইকোনমিক জোনে যদি আমি ইউটিলিটিগুলো যদি প্রোভাইড করতে না পারি, এটার অপারেশন অর্থাৎ কমিশনিং কতটুকু হবে এবং প্রোডাক্টিভিটি কেমন হবে, এটা কিন্তু বিশাল প্রশ্নের বিষয়। ব্যবসায়ী নেতারা বলছেন, বর্তমানে পোশাক উৎপাদনের কাঁচামাল চীন থেকে আমদানি করতে হয়। এ অর্থনৈতিক অঞ্চল থেকে এসব পণ্য সরবরাহ হলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে কী ধরনের কারখানা স্থাপন হচ্ছে তা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে সরকারকে, যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে সমস্ত পণ্য চায়না থেকে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করছি, সেগুলি যদি ওরা এখানে উৎপাদন করে, সেটা একটা আকর্ষণীয় বিনিয়োগ হবে। ওরা যদি ফ্যাব্রিক বানায়, ওরা যদি অ্যাক্সেসরিজ বানায়, ওরা যদি বিভিন্ন আমাদের গার্মেন্টসের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলি বানায়, এগুলি এখানে বানালে আমাদের সহজ ঘরের কাছে পাওয়া যাবে, লিড টাইমটা আমাদের সেভ হবে, আমাদের এক্সপোর্ট বুস্ট আপ হবে। বেজা জানায়, চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করে। চায়না অর্থনৈতিক অঞ্চলের এ অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিবে বলে মনে করেন তারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজধানীর সড়ক মহাসড়কে মোটরবাইকে আফটার মার্কেট এক্সস্ট লাগিয়ে উচ্চ শব্দের প্রতিযোগিতা এখন পৌঁছেছে উদ্বেগজনক মাত্রায়। এতে তীব্র শব্দ দূষণের সাথে ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই শব্দ সন্ত্রাস রুখতে মোটরযান আইনের কঠোর প্রয়োগ ও অভিযান জোরদার করেছে ডিএমপি। তবে ক্ষতিকর এক্সস্ট বিক্রির লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। আতিক মেজবা লগ্নর প্রতিবেদন। বিকট শব্দ সাথে বেপরোয়া গতির উন্মাদনা, দিন কিংবা রাত রাজধানীর সড়ক যেন এক একটা মরণফাঁদ। বাড়তি শব্দ, তথাকথিত স্টাইল আর সস্তা আনন্দের এই সংস্কৃতি দিনরাত কেড়ে নিচ্ছে মানুষের নাগরিক স্বস্তি। সাধারণ একটা মোটরবাইক কিভাবে হয়ে উঠছে এমন শব্দ সন্ত্রাসী? রহস্য লুকিয়ে আছে সাইলেন্সার বদলে ফেলা এই নিষিদ্ধ আফটার মার্কেট এক্সস্টে। শখের নামে এই যন্ত্রাংশটি আসলেই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি, যার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বয়স্ক, হৃদরোগী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। সড়ক ও জনপথে বিকট শব্দ তুলে দাপিয়ে বেড়ানো এই বাইকারদের রুখতে কঠোর অবস্থানের কথা জানালো পুলিশ। প্রায় 13,000-এর মতো মামলা হয়েছে, 13,500, এবং প্রায় 2 কোটি টাকা জরিমানা কিন্তু আদায় করা সম্ভব হয়েছে। এবং যারা রিপিটেড অফেন্ডার তাদের সেই যানবাহনটি জব্দ করা হয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিনিসগুলো যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় যে নিজের চলাচলটা শুধু নয় অন্যের কথাও ভাবতে হবে, তাহলে জিনিসটা বোধহয় অঙ্কুরে বিনষ্ট হবে। এবং আইনের প্রয়োগ তারপরেও যেটা পুলিশের দিক থেকে করা সেটা আমরা করব। তথ্য বলছে, গেল এপ্রিলে শব্দ দূষণের দায়ে মামলা হয়েছিল ৩,৩35টি। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৩,৮81-তে, আর জুন মাসে মামলার সংখ্যা 1 লাখে পৌঁছায় ৬,২০০-তে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক ধরা হয়েছে ১,৮৭,০০,০০০ টাকারও বেশি। প্রশ্ন হলো, যে এক্সস্ট লাগিয়ে এই শব্দ দূষণ, সেগুলো কোথায়, কিভাবে লাগাচ্ছে? রাজধানীর মিরপুর, বংশাল কিংবা পল্লবীর বেশ কিছু দোকানেই চলে এ কার্যক্রম। মিরপুর বাইকপট্টিতে ঢুকতেই ক্যামেরা দেখে অস্বস্তি বিক্রেতাদের। এই যে আফটার মার্কেট যে এক্সস্টগুলো এখানে আপনার আছে, এটা কি বৈধতা আছে? জানি না তো। এখন যদি কাস্টমারের চাহিদা থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, আমাদের তো একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে, তাই না? যারা ইনপুট করে তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি ইনপুট না করেন আমরা কি বুঝতে পারি? বিক্রেতারা না জানলেও ২০২৫ সালে সংশোধিত সড়ক পরিবহন আইনের ৬ নম্বর ধারাতে আছে বিপণন ও বিক্রির নিষেধাজ্ঞা। আফটার মার্কেট এক্সস্টের অবাধ বিক্রি আর ব্যবহার বন্ধ না হলে শব্দ দূষণ কমানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫-এ এখানে আমদানিকারক, উৎপাদক, বিক্রেতা সহ ব্যবহারকারী সবাইকে আইনের আওতায় আনার বিধি যুক্ত করা হয়েছে। তো আগে যেটা ছিল না, এখন কিন্তু ২০২৫-এ আপনি সবাইকে আইনের আওতায় আনতে পারবেন এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভিন্ন ভিন্ন জরিমানার প্রভিন্স রয়েছে, কারণ সবাই সচেতন হলেই এই শব্দ দূষণটা কমবে।
ক্ষণিকের আনন্দ আর তথাকথিত স্টাইলের শখ যেন অন্যের ভোগান্তির কারণ না হয়, তাই শব্দ নয়, দায়িত্বশীলতাই হোক তরুণ প্রজন্মের পরিচয়। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় বেড়িবাঁধ ধসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, পুকুরের মাছ, গবাদি পশু ও জমির ফসল। প্রতি বছর দ্বীপটির চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান না করায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। নোয়াখালী থেকে নাসিম শুভর তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, মাঝখানে অবস্থিত দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 7.5 লাখ মানুষের বসবাস। দ্বীপটির চারপাশে 109 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছরই জোয়ারের পানিতে ধসে পড়ছে অধিকাংশ বেড়িবাঁধ। লোকালয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, ফসলি জমি, মাছের ঘের। নদী ভাঙনে বিলীন হচ্ছে মাইলের পর মাইল ভূমি। 30-35 বছর আগে এই নদী দেখেছি উত্তর পাশে প্রায় 30-35 বা 40 কিলোমিটার দূরে হবে। সেই নদী ভাঙতে ভাঙতে আজকে আফাজিয়া। এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। বাড়তি জোয়ার দিকে 7 দিন পানি বাড়বে এবং ওই টাইমে চিকনালও আছে। ওই টাইমে যদি জোয়ার চিকনাল যদি একসাথে হয়ে যায় তাহলে এই এলাকাতে ন্যূনতম প্রথম জোয়ারের সাথে 1,500-2,000 লোক পানিতে বাড়িয়ে নিয়ে যাবে। হাতিয়া উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্টের বেড়িবাঁধ বর্তমানে ঝুঁকিতে রয়েছে। নদীতে অস্বাভাবিক জোয়ার হলেই আতঙ্কে থাকেন এখানকার মানুষ। ঝুঁকিতে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। এই ভেড়িটা এখন অনেকটা ছিঁড়ে গিয়েছে, আর একটু যদি হয় আমার স্কুলটাও ছিঁড়ে যাবে। প্রতি বছর বেড়ি বাঁধলে লাভ কি? ব্লক হচ্ছে না, ব্লক দিলে তখন আমাদের বেড়ি শক্ত হবে, নদীর ভাঙন দূর হবে। স্থানীয়দের দাবি, প্রতি বছরই বেড়িবাঁধ সংস্কারের নামে রাষ্ট্রীয় সম্পদের হরিলুট হলেও ভাগ্য উন্নয়ন হয়নি এই অঞ্চলের মানুষের। প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে 4 বার বাজছে, এই বাঁধায় তো কোনো লাভ হইতেছে না। বেড়ি বাঁধ না থাকে, জিও ব্যাগ না থাকে, তারপর যে ব্লক না থাকে, তাহলে এই বাজার রক্ষা করা যাবে না। এরকম টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে, প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে, এলাকাবাসী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, চলতি মাসের শুরুর থেকে নদীর উচ্চ জোয়ারে ধসে গেছে উপজেলার 3টি ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ। ধসে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 3টা ইউনিয়নে 4টি পয়েন্টে মোট 800 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিভিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্রই আমরা এটা বোর্ডে দাখিল করব। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না করে দ্বীপটির চারপাশে স্থায়ী ব্লক স্থাপনের দাবি উপকূলীয় এই জনপদের বাসিন্দাদের। এখন নোয়াখালী। নেত্রকোনায় আকস্মিক পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী 2টি উপজেলার অন্তত 5টি ইউনিয়ন। স্কুল ও মসজিদ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 15 কিলোমিটারের বেশি গ্রামীণ সড়ক। নষ্ট হয়েছে প্রায় 90 একরের বেশি আমনের বীজতলা। প্রতি বছরই পাহাড়ি ঢলে এমন ক্ষতি হওয়ায় নদীগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। কোনো কিছু বোঝার আগেই রাতের আধারে বাঁধ কিংবা সড়ক ভেঙে পানি ঢুকেছে গ্রামগুলোতে। নেতাই নদীর পাহাড়ি ঢলে নদীর পাড় ভেঙে পানি ঢুকেছে দুর্গাপুরের কয়েকটি গ্রামে। এছাড়াও পানিতে ভেসে গেছে 20 একরের বেশি আমনের বীজতলা, পুকুর ও মাছের ঘের। আমরা বীজ ধান রোপণ করছিলাম, হাজার হাজার কৃষকের বীজ ধান এখন পানির নিচে। ফসল নষ্ট, জ্বালা যা আছেন সব নষ্ট হয়েছে। এগুলা সরকারের কাছে আমরা চাই যে এগুলো একটা ভালো একটা সমাধান দেওয়ার জন্য। কলমাকান্দায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। তীব্র স্রোতে গজারমারি প্রাথমিক সরকারি বিদ্যালয় ভেঙে পড়েছে, ফলে সাময়িকভাবে বন্ধ আছে শিক্ষার্থীদের পাঠদান। এতে চরম দুর্ভোগে খারনই ও নাজিরপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা।
শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। অনেকের ঘরে পানি এখনো তারা ঠিকমতো চুলা জ্বালাতে পারছে না, খেতে পারছে না, এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। প্রতি বছরই আমরা বন্যা প্রবলিত এলাকায় পানির নিচেই থাকি প্রতি বছরে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন মোকাবেলার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি চলছে। মৌলভীবাজার থেকে 5 কিলোমিটার বন্দরশানের গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা যায় কিনা এই সংক্রান্ত আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। বন্যায় যাতে পার্শ্ববর্তী এলাকা যাতে প্লাবিত আর না হয় সেভাবে আমরা গ্রাউন্ড লেভেলে যে নদী পাড় আছে সেইভাবে আমরা বাধাই করে দিব আর কি, এবং ভবিষ্যতে এখানে যাতে কোনো ঝুঁকি না থাকে সেই জন্য আমরা প্রজেক্টের আওতায় সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট নদীর পাড় বাধাই করে দিব আর কি। আর স্থানীয় সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত স্পিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রাস্তাঘাট নদীর গতি পরিবর্তন হয়েছে, সেগুলো নদী খনন করে, নদী শাসন করে নদীকে তার নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। খালকে তার পানির ন্যায্য যেটা খাল পাওয়া উচিত, সেই খাল অনেক ভরাট হয়ে গেছে, অনেকে বেদখল করে রেখেছেন, সেগুলো দখলমুক্ত করে আমরা যেন প্রকৃতির কাছে হার না মেনে প্রকৃতিকে বশ মানাতে পারি সেভাবে প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। স্থানীয়রা বলছে, নদী খনন সহ দ্রুত বেড়িবাঁধ নির্মাণ হলে কমে আসবে সীমান্তবর্তী এলাকার দুর্ভোগ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। মধ্য শ্রাবণে টইটুম্বুর রাজশাহীর নদী, খাল, জলাশয়ে এতে জেলেদের জালে প্রতিদিন কমছে মাছের পরিমাণ। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় বাজারে মাছের দর বেড়েছে। আর এই বিষয়ে আরও জানাতে নগরীর বায়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, আর চাঁদপুরের সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। প্রথমে যাচ্ছি রাজশাহীতে। রাকিব, জানাবেন বাজারে মাছের দরদাম কেমন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অন্ময়, আসলে রাজশাহীতে আমরা যেটি লক্ষ্য করি যে এই বর্ষা আসলেই কিন্তু মাছের যে সরবরাহ সেটি কমতে থাকে, কেননা আপনি জানেন যে রাজশাহীতে যে 5,000-এরও বেশি পুকুরে মাছের চাষ হয়, সেগুলো নিয়ে আসলে পানিতে টইটুম্বুর অবস্থা হয়ে যায়, যার কারণে মাছ জালে কম ধরা পড়ে এবং এই কারণে কিন্তু বাজারের সরবরাহ কমে আসে। এবং একই সাথে এখানে যে খাল বিলগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেগুলো নিয়েও পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদী এবং যে বিলের মাছ সেটিও কিন্তু কমে আসে, যার কারণেই মাছের সরবরাহ কমে এবং এই মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু আসলে যেই দামটা সেটি কিন্তু আসলে বাড়তে থাকে। আমরা সকাল থেকে দেখছিলাম রাজশাহীর বায়া বাজার, রাজশাহীর নওদাপাড়া মাছ বাজার, সেগুলো নিয়ে কিন্তু মাছের যে যোগান সেটি অন্যান্য সময়ের থেকে তুলনামূলকভাবে কম, যার কারণে আজকের বাজারে এখানে আজকের মাছের আসলে দাম বেশি। 2 কেজি ওজনের রুই বিক্রি হয়েছে আজকে 325 টাকা থেকে 330 টাকা কেজি দরে। এটি গেল 2 সপ্তাহ থেকে আসলে মাছের দামটি আসলে বেড়েছে মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে। এবং একই সাথে রাজশাহী থেকে যেহেতু একেবারে জীবিত অবস্থায় মাছ বিশেষ পদ্ধতিতে রাজশাহী থেকে ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ যেই সমস্ত জায়গায় গিয়ে থাকে, তার কারণে কিন্তু আসলে এখানে বাইরের যে ব্যাপারীরা আছে তাদের কিন্তু আসলে বেচা কেনাটা অনেক বেশি এবং তারা বেশি কেনেন এবং এর ফলে আসলে স্থানীয় বাজারে যে চাহিদা সেটি মেটানোর পরে দামটি আসলে বেশি হয়। আজকের বাজারে কাতল আসলে যেটি 3 কেজি ওজনের কাতল, সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা কেজি দরে। মিরকা বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে এবং আমরা যেটাকে বলে থাকি মিনার কাপ বা জাপানি রুই, সেটি 260 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সবচেয়ে কম দাম বলতে গেলে এখন পর্যন্ত পাঙাশ মাছটি আজকের বাজারে ছিল 180 টাকা কেজি এবং সিলভার কাপ সেটি 250 টাকা থেকে 310 টাকা এবং সেটি ওজন এবং আকার ভেদে কোনোটি কিন্তু 180 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। এখন একেবারে ভোর 5টা থেকে আসলে এখানে বাজার শুরু হয় মাছের এবং হাঁকডাকের মধ্য দিয়ে মাছের বেচা কেনার পরে এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মাছ স্থানীয় যে বাজারগুলো সেখানে পৌঁছে গেছে। এছাড়া এখান থেকে যে ধরনের সুপার শপগুলো নিয়ে আসলে মাছ যায়, সেই মাছের কিন্তু এখন হিসেব নিকেশ হচ্ছে এবং একই সাথে এখানে যে প্যাকেজিং, সেই প্যাকেজিং কিন্তু করা হচ্ছে, আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন, পুকুর মালিকরা আছেন, তারা বলছেন যে বর্ষা যতদিন থাকবে ততদিন আসলে এই মাছের দামটি আসলে বাড়তে থাকবে এবং বৃষ্টি কমলে আসলে দামটা আবারও কমে আসবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ।
মাছের বাজার থেকে এবার যেতে চাই সবজির বাজারে। চাঁদপুরের পাইকারি বাজারে কমেছে শাকসবজির সরবরাহ। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বিভিন্ন ধরনের সবজির, ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবের। তালহা, জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন আর সবজির দাম বাড়ার বিষয়ে কি বলছেন বিক্রেতারা? অন্যয় চাঁদপুরের যে শাকসবজির বাজার মূলত সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম যে পরিমাণে বেড়েছে আসলে তা কিন্তু ক্রেতাদের সাধ্যের বাইরে কিন্তু বলছেন। মূলত সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং অধিকাংশ সবজির দামই কিন্তু 10 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বেড়েছে, যার কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। মূলত আমি আছি এই মুহূর্তে চাঁদপুর শহরের পালবাজারে, যেটা পাইকারি শাকসবজির বাজার হিসেবে খ্যাত, এবং সকাল থেকেই কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এই বাজারে মালামাল ক্রয় করে কিন্তু ভোক্তা পর্যায়ে যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে বিক্রি করে থাকেন। যেহেতু সবজির দাম বেড়েছে যার কারণে কিন্তু খুচরা বাজারেও প্রভাব পড়েছে। পাইকারি বাজারে যে দামে বিক্রি করা হয়ে থাকে শাকসবজি, তা কিন্তু খুচরা পর্যায়ে আরও 20 থেকে 30 টাকা দরে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। আমি যদি আপনাকে একটু জানাই, সেই ক্ষেত্রে আসলে গেল সপ্তাহে যেখানে কাঁচামরিচ বিক্রি করা হয়েছে 110 টাকা কেজি দরে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 260 টাকায়। তাছাড়া পটল বিক্রি করা হচ্ছে 60 টাকায়, যা কিন্তু গেল সপ্তাহে বিক্রি করা হয়েছে কেজি প্রতি 35 টাকায়, এবং করলা বিক্রি করা হচ্ছে 30 টাকা বেড়ে আজকের বাজারে 100 টাকা দরে। তাছাড়া ঢেঁড়স, কুমড়া, শসা, বেগুন, পই, লাউ, কাঁচা পেঁপে সহ যত ধরনের শাকসবজি আছে সকল ধরনের শাকসবজি কিন্তু আসলে দাম বেড়েছে। আমি কথা বলেছিলাম যারা আড়তদার রয়েছেন, পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে। তারা যেটা বলছেন যে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কৃষকদের যে ফসলের জমি ছিল তা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে, যার কারণে বিশেষ করে চাঁদপুরের বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে পদ্মা এবং মেঘনার, সেই বিস্তীর্ণ চরাঞ্চলের ফসলের জমি পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহে, এবং এ কারণে কিন্তু বাজারে কিন্তু সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এবং বিশেষ করে ঢাকা থেকে কিংবা কুমিল্লার নিমসার বাজার থেকে কিন্তু শাকসবজি এই চাঁদপুরের বাজারে আসে, এবং সরবরাহ ঘাটতি থাকার কারণে কিন্তু দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে করে আসলে ভোগান্তিতে পড়ছেন যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বিপাকে পড়ছেন। তারা যেটা বলছেন যে ঊর্ধ্বগতির এই দ্রব্যমূল্যের বাজারে শাকসবজির দামও বেড়ে যাওয়া কিন্তু তাদের এখন বাজারের যে হিসেব তা কিন্তু মেলাতে তাদের বেশ কষ্টই হচ্ছে। তো আসলে তাদের প্রত্যাশা শাকসবজির দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে বাজার কেনাকাটা করতে পারবে, এবং ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই দাম কমার কোনো সম্ভাবনা নেই। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে কাঁচা বাজারের সবশেষ অন্যায়। রাজশাহীতে মাছের বাজার থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান এবং চাঁদপুরে সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর। মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে শহরের ময়লা। দূষিত হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় এবং এ পথ দিয়ে চলাচলকারীরা। 2 বছর ধরে চলা এমন কার্যক্রমের ফলে নতুন সম্প্রসারিত বিসিক শিল্প নগরীতে নেই উদ্যোক্তাদের আগ্রহ। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন এই যে এতদিন ধরে এভাবে এখানে ময়লা ফেলা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা, কি বলছে তারা? পৌর প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে আসলে তাদের এখনও পর্যন্ত স্থায়ী ডাম্পিং ইয়ার্ড নির্মাণ হয়নি, যার কারণেই তারা বাধ্য হয়ে বিভিন্ন স্থানে এভাবে ময়লা ফেলছেন, এবং এর ফলেই কিন্তু এই দূষিত হচ্ছে এলাকা এবং জনরোষের করছেন তারা, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে আসলে তাদের একটি প্রকল্প দেয়া আছে স্থায়ী একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণের জন্য। মাদারীপুর পৌরসভা থেকে এই প্রকল্পটি আগামী 1 বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে, এমনটা পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অন্য এই সড়কটিও একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর এই আঞ্চলিক সড়কটি দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষ কিন্তু চট্টগ্রামের সাথে যোগাযোগ করে থাকে। প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন এখান দিয়ে চলাচল করে, এবং রাস্তার উপরে এভাবে ময়লা ফেলে রাখায় কিন্তু দুর্ঘটনার শিকারও হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া যারা এই সড়ক দিয়ে চলাচল করছেন তারা কিন্তু
দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে পড়ছেন। বৃষ্টির সময় কিন্তু এই দুর্গন্ধ আরও তীব্র হচ্ছে। এর পাশেই কিন্তু মাদারীপুর বিসিক শিল্পনগরীর যে সম্প্রসারিত শিল্পনগরী গড়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু আসলে দিন দিন উদ্যোক্তা যে আসার কথা ছিল, সেগুলো কোনো উদ্যোক্তাই কিন্তু আগ্রহ দেখাচ্ছে না নতুন কোনো এখানে শিল্পায়ন করার জন্য। কারণ এখানে যে পরিবেশ, সেখানে আসলে খাদ্য সামগ্রী বা অন্য কিছু তৈরি করাও কিন্তু অনেকটা বিপজ্জনক। শিল্প উদ্যোক্তারা এমনটা আমাদেরকে বলছেন। আর এখানকার যে বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে প্রতিনিয়ত তারা এই দুর্গন্ধ অতিষ্ঠের পাশাপাশি কিন্তু এখানকার মশা মাছির কারণে রোগ জীবাণু ছড়াচ্ছে, এবং একটা সময় যখন এখানে পোড়ানো হয় এগুলো, তার কারণে কিন্তু বয়োবৃদ্ধরা এখানে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। শিশুরা ডায়রিয়া সহ খোসপাচরা অর্থাৎ চর্মরোগেও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। তো সব মিলিয়ে আসলে কি এই জায়গাটা একটা উন্মুক্ত স্থানে এভাবে ময়লা ফেলার কারণে কিন্তু একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে এখানকার জনস্বাস্থ্য কিন্তু হুমকির মুখে পড়ছে। প্রতিদিন মাদারীপুর পৌরসভার এই বিপুল বর্জ্য এখানে যাতে আর ফেলা না হয়, স্থায়ী একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করে এই ময়লাকে সম্পদের পরিণত করা হয়, এমনটাই কিন্তু সুশীল সমাজের দাবি, অন্যয়। মাদারীপুরে আঞ্চলিক সড়কের পাশে ময়লার ভাগাড়ের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। যুক্তরাষ্ট্রের নতুন 50% শুল্কের মুখে কৌশল বদলাচ্ছে কানাডা। আলোচনার পথ খোলা রেখেই সব প্রদেশকে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে অটোয়া। প্রধানমন্ত্রী মার্ক কার্নির চাওয়া সমঝোতা। তবে আলোচনা ব্যর্থ হলে পাল্টা পদক্ষেপ নিতেও প্রস্তুত উত্তর আমেরিকা। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডার পণ্যের ওপর 50% নতুন মার্কিন শুল্ক যেন মরার ওপর খাড়ার ঘা। আগামী আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগে দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারলে সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। ফলে উত্তর আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির মধ্যে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশের সব প্রদেশ ও অঞ্চলের প্রধানদের নিয়ে ধারাবাহিক বৈঠক সেরেছেন। সরকারের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পুরো কানাডাকে একটি অভিন্ন অবস্থানে রাখা। অটোয়া এই কৌশলকে বলছে টিম কানাডা। ইতোমধ্যে প্রদেশগুলোর নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করেই এগোবেন। প্রাইম মিনিস্টার কার্নি কিন্তু অনেক আগে থেকেই শুধু যে ট্রেড ডাইভার্সিফাই করছেন সেটা না, ট্রেডিং পার্টনারও ডাইভার্সিফাই করেছেন। সো ট্রেডিং এখন শুধুমাত্র ইউএস এর উপরে এক্সেসিভলি ডিপেন্ডেন্ট না। উনি চায়নার সাথে ডিল করেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নতুন অনেক ডিল করেছেন, মিডল ইস্টের সাথে ডিল করেছেন, এবং অনেক নিউ বান্ডেল অফ কমোডিটি, ট্রেডেবল কমোডিটি নিয়ে উনি নতুন নতুন পার্টনারের সাথে ট্রেড ডিল করতে যাচ্ছেন। মার্ক কার্নি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিতে। যদিও এখন পর্যন্ত নতুন কোনো বড় পাল্টা শুল্কের আভাস মেলেনি অটোয়া থেকে। নেগোসিয়েশনটা একটু ভালো করে করতে পারি, যাতে আমরাও কিছু সুবিধা পেতে পারি, আর আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের শুভ বুদ্ধির উদয় হোক, সেটাই আমি চাই। সো লেটস নট হোপ ফর দ্য ওয়ার্স্ট, লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট। এদিকে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে সমঝোতা না হলে আগস্টে নতুন শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর আমেরিকার সরবরাহ ব্যবস্থা, উৎপাদন খাত এবং ভোক্তা বাজারে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। মূলত জুলাইয়ের প্রথম ভাগে কানাডা থেকে যাওয়া দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কানাডাকে এর চড়া মূল্য দিতে হবে। তার সেই বক্তব্যের পরই 50% বাড়তি শুল্ক আরোপে নতুন করে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই বাণিজ্য নাকি অর্থনৈতিক অস্ত্র? সৈয়দ ইফতেখার, এখন কানাডা। দাবানলের তীব্রতা কমছে না ফ্রান্স ও স্পেনে। দুদেশে পুড়ে ছাই 3.25 লাখ একরের বেশি এলাকা, আশ্রয়হীন 3,30,000 মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানলের কবলে ফ্রান্স। দক্ষিণ পশ্চিম উপকূল থেকে নজিরবিহীন দাবানল বোর্দো শহরের কাছে পৌঁছে গেছে। তীব্র গতিতে ছড়িয়ে পড়তে থাকা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে 2,500 দমকলকর্মী, 1,500 সেনা ও 1200 পুলিশ সদস্য। স্পেনে দাবানলে প্রাণ গেছে কমপক্ষে একজনের। দুই দেশে গৃহহীন 2.5 লাখ মানুষ। রোববার রাতে জুরান্ত অঞ্চলের দক্ষিণের কয়েকটি গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় 55,000 মানুষকে। স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 90,000 মানুষকে। নতুন করে দাবানল শুরু হয়েছে ভ্যালেন্সিয়ায়।
জার্মানির বার্লিনে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে নিহত হয়েছেন সন্দেহভাজন ব্যক্তি। শনিবার সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন আব্দুল বালুথ নামে 21 বছর বয়সী লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। অভিযানের সময় ছুরি হাতে পুলিশকে ধাওয়া করলে তাকে গুলি করে পুলিশ। জানা যায়, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেওয়ার উদ্দেশ্যে 2025 সালের মে মাসে তুরস্ক ও লেবাননে ভ্রমণ করেছিলেন বালুত। ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে জুলাইয়ে লেবাননে গ্রেপ্তার হন এবং 3 মাসের কারাদণ্ড ভোগ করেন তিনি। পরে নভেম্বরে জার্মানিতে ফিরে গ্রেপ্তার হন। গেল মে মাসে তাকে 1 বছর 10 মাসের কারাদণ্ড দেয়া হলেও 6 মাসের জন্য স্থগিত হয় সাজা, রাখা হয় নজরদারিতে। যুদ্ধের প্রভাবে আরও কঠিন হয়ে উঠেছে ইরানিদের জীবন। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে তারা। নতুন করে হামলার মধ্যেও প্রতিশোধের আগুন জ্বলছে ইরানে। তেহরানে সড়কের বিলবোর্ডে ঝুলছে ট্রাম্পের ব্যঙ্গচিত্র। এদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কোনো সমাধান আসেনি এখনো। এর শেষ কোথায় তাও অজানা। দুই পক্ষের কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যুক্তরাষ্ট্র যতবারই ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হামলা চালায়, ঠিক ততবারই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা করা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ইরানিরা বলে আসছে, যুক্তরাষ্ট্রের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তেহরানের রাস্তায় বিলবোর্ডে ঝুলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ব্যঙ্গাত্মক ছবি। কখনো ট্রাম্পকে রক্তের সাগরে ডোবানো হচ্ছে, কখনো মাথায় গুলিবিদ্ধ, আবার কখনো ট্রাম্পকে গলা টিপে হত্যার ছবিও ফুটে উঠেছে নানা বিলবোর্ডে। তবে যুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ইরানের ব্যবসায়ীরা। অল্প কয়েক মাসের ব্যবধানে মুদ্রাস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে। আয় কমে যাওয়ায় জীবনধারণ কঠিন হয়ে পড়েছে ইরানিদের। اگر بخوایم تورمی حساب بکنیم که شاید نزدیک به 100% تورم اضافه شده، درآمدها کمتر شده। বিশেষজ্ঞদের মতে এখন যুক্তরাষ্ট্র বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে ইরানের অর্থনীতি হোঁচট খাবে বড় পরিসরে। এদিকে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। তাদের ধারণা, ইরানের উপর হামলার জন্য মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। এর আগে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটি ব্যবহারের বিষয়ে যুক্তরাজ্যকে সতর্কবার্তা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের বাধা নেই। তানভীর জনি, এখন বিশ্ব। তবে কি মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন মোড়? রাশিয়াকে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগে 2 ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় 1 নাবিক নিহত হন। এর জেরে মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন রণক্ষেত্র এখন কাস্পিয়ান সাগর। বহু বছর ধরেই ইউক্রেনের অভিযোগ, মস্কোকে হাজার হাজার কামিকাজি ড্রোন দিয়ে তাদের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে সহায়তা করেছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা। মধ্যপ্রাচ্য সংঘাতকে এ শতাব্দীর সবচেয়ে দুর্বোধ্য ভূরাজনৈতিক পরিস্থিতি বললে হয়তো ভুল হবে না। যে দ্বন্দ্বের গতি প্রকৃতি নির্দিষ্ট একটি বিষয়েও সীমাবদ্ধ নয়। পরিস্থিতির প্রতিটি বাঁকে রয়েছে পরাশক্তিগুলোর গুটির হিসেবে চাল, আচমকা হস্তক্ষেপ, যাকে উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যর্থতার জটিল মিথস্ক্রিয়াও বলা যায়। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, সম্প্রতি কাস্পিয়ান সাগরে 2 ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় 1 নাবিক নিহতের ঘটনার জেরে নতুন অপ্রত্যাশিত একটি রণাঙ্গন হয়ে উঠেছে কাস্পিয়ান সাগর। এও প্রশ্ন উঠেছে, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডরগুলোতে সংঘাত বাড়িয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর একটি প্রচেষ্টা কিনা। এ অঞ্চল জুড়ে সামরিক অর্থনৈতিক আধিপত্য বিস্তারকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনই বাকি এই জটিলতার দায় এড়াতে পারে।
কিয়েভের দাবি, ক্ষতিগ্রস্ত পোর্ট ওলিয়া 2 এবং বেগে নামের জাহাজগুলো রাশিয়া ইরানের মধ্যে সামরিক রসদ ও অস্ত্র সরবরাহের কাজে নিয়োজিত ছিল। এবারই প্রথম নয়, 2025 সালেও কাস্পিয়ানের ওলিয়া বন্দরে রাশিয়াগামী একটি জাহাজে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। দেশটির গোয়েন্দাদের দাবি, জাহাজটি ইরান থেকে সামরিক সরঞ্জাম এবং ড্রোনের যন্ত্রাংশ বহন করছিল। এছাড়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়া, বাহরাইন, জর্ডান, কুয়েতের 4 বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে স্যাটেলাইট নজরদারির তথ্য ফাঁস করাতেই যুদ্ধে এগিয়ে যাচ্ছে ইরান। ইউক্রেন বহু বছর ধরেই অভিযোগ করে আসছে, ইরান শাহেদ 136 সহ হাজার হাজার কামিকাজে ড্রোন সরবরাহ করে মস্কোকে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে সাহায্য করছে। তাই আত্মরক্ষার স্বার্থে পাল্টা আঘাতের অধিকার রয়েছে কিয়েভের। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক পরিধিকে ইউরেশীয় নৌপথ পর্যন্ত প্রসারিত করছে। আর এই সংকট বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্য এক গভীর হুমকি। ইরান ইতোমধ্যে ইউক্রেনের এই বেপরোয়া পদক্ষেপের কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে কিয়েভের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইরানের বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থার আওতাভুক্ত থাকাতে প্রাণঘাতী সংঘাতের ঝুঁকি একেবারেও নাকচ করা যাচ্ছে না। সুলতানা দিনা, এখন বিশ্ব। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।